Hello everyone, welcome to day 10 of 21 day lead code challenge. আমরা প্রথম 9 দিনে 3টি প্যাটার্ন থেকে মোট 9টি প্রবলেম সলভ করেছি। আমাদের ফোর্থ প্যাটার্ন হলো ডাইনামিক প্রোগ্রামিং এবং ডাইনামিক প্রোগ্রামিং এর প্রথম প্রবলেমটি আজকে সলভ করব। উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। প্রথমত ডাইনামিক প্রোগ্রামিং কি এই বিষয়ে একটু বেসিক ধারণা দিয়ে আমরা শুরু করতে পারি। ডাইনামিক প্রোগ্রামিং বেসিকলি হচ্ছে আমাদের যখন একটা বড় কাজকে ছোট ছোট সাব প্রবলেমসে ভাগ করে ওইগুলোকে সলভ করে দেন যখন আমি আলটিমেটলি বড় একটা প্রবলেম সলভ করি, এটাকে বলা হয় ডাইনামিক প্রোগ্রামিং। সো বেসিকলি এটা হচ্ছে যখন একটা বড় কোনো প্রোগ্রাম রিকার্সিভ সলিউশন থাকে তখন ওটাকে অপটিমাইজ করা যায় ডাইনামিক প্রোগ্রামিং ওয়েতে, যেখানে সেম সাব প্রবলেমসগুলোকে আমরা প্রতিবার রিক্যালকুলেট করি না, সেম সাব প্রবলেমগুলোর ক্যালকুলেশন আমরা স্টোর করি এবং যখন অ্যাগেইন সেম প্রবলেম আসে তখন ওইটাকে ইউজ করে আমরা রেজাল্টটা স্টোর করি। সো এখানে ওভারল্যাপিং সাব প্রবলেমস ডাইনামিক প্রোগ্রামিং সলভ করতে গেলে এই বিষয়টা প্রথমে বুঝতে হবে। যে কোনো একটা বড় প্রবলেম যদি এমনভাবে সাব প্রবলেম ডিজাইন করা যায় যেখানে ওই সাব প্রবলেমটাকে বারবার রিপিট করে, তখন যে কোনো প্রবলেমে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করা যায়। যদিও এটা শুনতে অনেকটা সিম্পল মনে হতে পারে, বাট ইট ইজ কোয়াইট ট্রিকি একটা টপিক ডাইনামিক প্রোগ্রামিং, এবং অনেক বেশি প্র্যাকটিস করে দেন হচ্ছে আপনাকে এই কীভাবে এটা আপনি ওভারল্যাপিং সাব প্রবলেম কীভাবে আইডেন্টিফাই করবেন এটা প্র্যাকটিসের মাধ্যমে রিকগনাইজ করতে পারবেন। যে আপনি যখন অনেকগুলো প্রবলেম সলভ করবেন তখন আপনি বুঝে যাবেন যে আসলে কোন প্রবলেমের সাব প্রবলেম কীভাবে আইডেন্টিফাই করতে হয়। সো এই হচ্ছে বেসিক কথা। দেন ডাইনামিক প্রোগ্রামিং বেসিক্যালি দুইভাবে করা হয় সলভ। একটা হচ্ছে টপ ডাউন বা মেমোরাইজেশন বলা হয় যেটাকে, যখন বেসিক্যালি রিকার্সিভ ওয়েতে আমি একটা বড় প্রবলেমকে সলভ করি, ছোটো ছোটো পোর্শনের রিকার্সিভ কলের মাধ্যমে সলভ করা হয়, তখন অনেক রিপিটেড কল, একই কল বারবার রিপিট করে। সো যেমন ধরুন আমি লেটস সে একটা ক্লাসিক ডাইনামিক প্রোগ্রামিংয়ের এক্সাম্পল হচ্ছে ফিবোনাচি সিরিজ ক্যালকুলেশন করা। সো এই হচ্ছে আমাদের ফিবোনাচি সিরিজ, যেখানে 0 থেকে 1 এবং প্রিভিয়াস দুটো ডিজিটের হচ্ছে ক্যালকুলেশন মানে যোগ করে পরবর্তী নাম্বারটা পাওয়া যায়। যেমন হচ্ছে 0 1 যোগ করলে 1 পাওয়া যায়, 1 1 যোগ করে 2 পাওয়া যায়। সো এইভাবে করে ফিবোনাচি সিরিজটা আগায়। এর সলিউশন হলো এইভাবে রিকার্সিভ কল করে সলিউশন করা যায়। বেসিকলি এন হচ্ছে যে কোনো নাম্বারের ফিবোনাচি আমার ভ্যালু কত হবে ওইটা বের করতে বেসিকলি ওই নাম্বার থেকে 1 বিয়োগ করে ওটাকে রিকার্সিভ কল করা হয়, এবং এর সাথে 2 বিয়োগ করে রিকার্সিভ কল করে দুটাকে যোগ করে আলটিমেটলি কালেক্ট করা হয়। যেমন আমি যদি এখানে এক্সাম্পলটা দেখাই, লেটস সে আমরা 5-এর জন্য ফিবোনাচি ভ্যালু বের করব, তখন ও হচ্ছে মানে 4 ভ্যালু পাস করে এই ফাংশনটাকে অ্যাগেন কল করবে, যোগ করে 3কে কল করবে। 4কে যখন কল করবে 4 অ্যাগেইন যাবে, 4 থেকে 1 কম মানে 3কে কল করবে, 2কে কল করে যোগ করবে, 3 কল করবে, এভাবে রিকার্সিভলি চলতে থাকবে। সো আমি এখানে জাস্ট এই পার্টটুকুকেই মানে কমপ্লিট করে দেখালাম। বাকি 2 এর ক্ষেত্রে সেম, এখানে যে এই 2 থাকবে এর জন্য কিন্তু এরকম একটা কল অ্যাড হবে, এখানে একটা কল অ্যাড হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সেম কল বারবার আমাকে কাজ করতে। যেমন 3 এটা কিন্তু এখানেও আছে, 2 অনেকবার এখানে আছে, 2 অনেকবার আছে কল, 1 অনেকবার আছে, তার মানে রিপিটেড অনেকগুলো সেম কল এখানে কাজ করতেছে। সো আমি যদি নর্মাল এভাবে সলিউশন করি আমাদের কল স্ট্যাক অনেক বড় হয়ে যাবে। সো এটা তো 5 এগুলোর জন্য ঠিক আছে, বাট লেটস সে নাম্বার আমার 50 বা 45 50 60 এরকম যদি কোনো একটা নাম্বারের ফিবোনাচি বের করতে হয় ভ্যালু, হিউজ অ্যামাউন্ট অফ টাইম কস্ট করবে, এবং আপনি বেসিক্যালি এই টাইপের প্রবলেম এভাবে সলভ করতে গেলে আপনাকে রান টাইম এরর দেখাবে। সো টপ মেথডটা বেসিক্যালি এইভাবে কাজ করে, যখন রিকার্সিভ কলটাকে বেসিক্যালি ও অপটিমাইজ করে। কীভাবে অপটিমাইজ করে? মেমোরাইজেশনের মাধ্যমে। মেমোরাইজেশন মানে একটা ভেক্টর স্টোর করে যেখানে বেসিক্যালি এই যে ভ্যালুগুলো স্টোর করে। যেমন ধরুন এই 53 এটা যখন আমি ক্যালকুলেট করব এর একটা অ্যারের ভিতরে এই ভ্যালুটা অ্যাড করে, এবং যখন সেম কলগুলো আসে তখন ও জাস্ট এই অ্যারে থেকে ব্যবহার করে ভ্যালুটা। সো মেমোরাইজেশনের মাধ্যমে একটা মেমোরি
একটা অ্যারে ক্রিয়েট করা হয় যেখানে কোনো একটা সাব প্রবলেমের সলিউশন মানে অ্যান্সারগুলো স্টোর করা থাকে, এবং যখন আবার অ্যাগেইন ওই প্রবলেমটা ফেস করে রিকার্শনের মধ্যে, তখন জাস্ট আমি এই অ্যারে থেকে কল করে ভ্যালুটা অ্যাড করে দিই, আমাকে অ্যাগেইন রিকার্সিভ করতে হয় না বারবার। তো এক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। বটম আপ হচ্ছে বেসিক্যালি আইটারেটিভ মেথডে ক্যালকুলেট করা। যেমন হচ্ছে এটা কি করে যে লেটস আমার 5 থেকে 4 মানে টপ থেকে একেবারে লোয়েস্ট ভ্যালুতে আসে, দেন ওগুলো আবার ব্যাকট্র্যাক করে আলটিমেটলি ভ্যালুটা আমার দেখায়। বাট বটম আপ হচ্ছে বেসিক্যালি আমার একেবারে ছোটো ফ্র্যাকশন, মানে লেটসে আমি এই সব থেকে ছোটো ভ্যালুগুলো অ্যাড করে করে আমি হচ্ছে উপরে যাবো। যেমন এখানে ধরুন আমি 0 1 যোগ করে হচ্ছে 1 1 যোগ করব, একটা লুপ চালানোর মাধ্যমে এটা করব। আমি লুপ এমনভাবে চালাবো যাতে 5 পর্যন্ত যেতে পারি, দেন আমি অ্যান্সারটা শো করব। সো এটা হচ্ছে বটম আপ, যে ছোটো ভ্যালুগুলো ক্যালকুলেশন করে আলটিমেটলি লার্জার রেজাল্টটা দেখাবে। সো এই ছিল বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ডাইনামিক প্রোগ্রামিং। অ্যাগেইন বলতেছি, ডাইনামিক প্রোগ্রামিং আপনাকে অনেক প্র্যাকটিস করে দেন এখানে মাস্টার হতে হবে। যত বেশি প্রবলেম সলভ করবেন তত আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, আপনি প্যাটার্ন সিলেক্ট করতে পারবেন যে আমার একটা প্রবলেমের সাব প্রবলেমগুলো কী হবে, ওভারল্যাপিং সাব প্রবলেম। সো এটা আইডেন্টিফাই করা সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যাটার্ন। এই ডাইনামিক প্রোগ্রামিং ইন্টারভিউ বলেন বা বিভিন্ন জায়গায় এটা অনেক বেশি আসে। এবং এর অ্যাপ্লিকেশন যদি বলি ডাইনামিক প্রোগ্রামিংয়ের, এই যে যেমনটা বলতেছিলাম অপটিমাইজেশন, আপনি লিড কোডে অনেক ক্ষেত্রে দেখবেন শর্টেস্ট পাথ বের করতে বলে, ম্যাক্সিমাম সাব অ্যারে বের করতে বলে, লংগেস্ট কমন সিকোয়েন্স, স্ট্রিং ম্যাচিং, এরকম বেশ অনেক ইম্পর্ট্যান্ট কাজ, বড় বড় কাজগুলো ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সিম্পলিফাই করে ফেলা যায়। সো এটা হিউজ অ্যাপ্লিকেশন আছে এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাটার্ন আমাদের ডিএসের ভিতরে। সো আমরা এই বেসিক কথাবার্তা দিয়ে দেন আমরা আমাদের প্রবলেমে চলে যাই। প্রথমে একটা বেসিক প্রবলেম সলভ করব। আজকের প্রবলেম নাম্বার হচ্ছে প্রবলেম 70, ক্লাইম্বিং স্টেয়ার্স। প্রবলেম স্টেটমেন্ট একটু দেখি। প্রবলেম এখানে বলা হচ্ছে যে ইউ আর ক্লাইম্বিং আ স্টেয়ারকেস, ইট টেক্স n স্টেপ টু রিচ দ্য টপ। একটি সিঁড়ি আমরা উঠতেছি এবং ওখানে n স্টেপ থাকবে টপে রিচ করার জন্য। বলা হচ্ছে ইচ টাইম ইউ ক্যান আইদার ক্লাইম্ব 1 or 2 স্টেপস। প্রতিবার আমরা একটা অথবা দুইটা সিঁড়ি পার করতে পারি। বলা হচ্ছে কতগুলো ডিস্টিংক্ট ওয়েতে আপনি টপে পৌঁছতে পারেন। যদি আমরা এক্সাম্পল 1 দেখি, এখানে হচ্ছে n = 2 দেওয়া আছে, আউটপুট 2। n = 2 মানে হচ্ছে প্রথমে 1 স্টেপ, মানে এখানে আমি এক স্টেপ করে 2 স্টেপ ফুল করতে পারি, অথবা 2 স্টেপ ডিরেক্ট একসাথে দিয়ে ওইভাবেও ফিল করতে পারি। তার মানে আমাদের দুইটা অপশন আছে হাতে, এই জন্য অ্যান্সার হচ্ছে 2। এবং n = 3 হলে বেসিক্যালি আমি এক স্টেপ করে সবগুলো যোগ করতে পারি, অথবা এক স্টেপ, একটা 2 স্টেপ, একটা 2 স্টেপ, একটা 1 স্টেপ, এভাবে 3টা কম্বিনেশনে আমি বেসিক্যালি টপে যেতে পারি। সো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদেরকে ওই সাব প্রবলেমগুলো ডিফাইন করতে হবে, আমি কিভাবে এটাকে কোনো রিকার্সিভ হতে করতে পারি কিনা। আমরা যদি একটু দেখি এখানে বেসিক্যালি ধরুন আমাদেরকে nতম স্টেপে আমরা পৌঁছাবো। সো ওই nতম স্টেপে পৌঁছানোর জন্য আমরা কোন স্টেপ পজিশনে থাকলে বেসিক্যালি আমরা n-এ পৌঁছাতে পারি। আমরা যদি n-1 মানে আমরা যদি n স্টেপ থেকে 1 স্টেপ দূরে থাকি তাহলে কিন্তু আমি n-এ পৌঁছতে পারতেছি, অথবা আমি যদি n-2 স্টেপে থাকি তাহলেও কিন্তু আমি এখানে পৌঁছতে পারতেছি n স্টেপে। সো বেসিক্যালি এইটাকে আমি যদি রিকার্সিভ ওয়েতে দেখাই, এটা বেসিক্যালি fn = fn-1 প্লাস fn-2 এইভাবে এক্সপ্রেস করা যায়। যেমন আপনি দেখুন, আমরা যদি যখন ভ্যালু 3 ছিল, লেটস যখন ভ্যালু 3, তখন আমি প্রথমে দেখব যে ভ্যালু 2 পাস করব, 3-এর জন্য 2-এর মানে f2 পাস করব, f1 পাস করব, এবং এখানে 3 যেহেতু f2 এর জন্য সেম রিকার্সিভ হতে করবো। এটা বেসিক্যালি আলটিমেটলি একটা ফিবোনাচি সিরিজেরই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ফিবোনাচি সিরিজের ইমপ্লিমেন্টেশন দেখাচ্ছে। সো এখানে আমরা বেসিক্যালি ফিবোনাচি সিরিজটাই ইমপ্লিমেন্ট করব। বেসিক যে রিকার্শন
আমি যে বেসিক রিকারশন এটা সলিউশন হবে এরকম, লেটস সে 2 থেকে যদি ছোটো হয় অথবা সেম হয় তাহলে এখানে রিটার্ন করবে n, মানে আমার যদি ভ্যালু যদি 2 হয় তার মানে 2 রিটার্ন করবে, ভ্যালু যদি 1 হয় তাহলে 1 রিটার্ন করবে, অথবা রিটার্ন করবে climb stairs n-1 plus n-2। এই যে আমাদের ফিবোনাচি সিরিজের বেসিক রিকারশনটা করলে এটা সলভ হয়ে যাবে। ওয়েট, কোথাও একটা বানানে ভুল আছে আই গেস। ওকে, এখানে বি হবে একটা। সো এটা কিন্তু সলভ হচ্ছে, বাট যেমনটা বলতেছিলাম এটা যদি এর রান টাইম হচ্ছে 2n, মানে এক্সপোনেনশিয়াল টাইম কস্ট করবে, যত সাইজ বাড়বে এক্সপোনেনশিয়াল টাইম কস্ট করবে। এটা একটা রান টাইম ইরর দেখা যাবে। আমি যদি এটা রান করি, এই যে রান টাইম ইরর দেখা যাচ্ছে, বিকজ লার্জার ভ্যালুর জন্য এটা আসলে টেস্ট কেসটা পাস করতে পারবে না, অনেক বেশি টাইম কস্ট করবে। সো আমরা বেসিক্যালি এটাকে অপটিমাইজ করতে হবে, যেমনটা বলতেছিলাম যে মেমোরাইজেশন কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব। মেমোরাইজেশনে কী করা হয়, আমরা একটা ভেক্টরের ভিতরে একটা ইন্টিজার ভেক্টর ক্রিয়েট করব, এর নাম দিলাম হচ্ছে মেমো, অ্যান্ড ওখানে n+1 সাইজ থাকবে এবং এর ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম -1 দিয়ে। সো এই ভেক্টরটা বেসিক্যালি আমাদের সাব প্রবলেমের ভ্যালুগুলো স্টোর করবে। যখন আমি কোনো একটা রেজাল্ট পাবো আমি এই ভেক্টরের ভিতরে রাখবো, ফলে যখনই অ্যাগেইন সেম সাব প্রবলেম রিপিট হবে প্রবলেমে, আমরা জাস্ট এই ভেক্টরে কল করে আমার ভ্যালুটা ওখানে অ্যাড করে দিব, ফলে আমাদের এই রিকার্সিভ ওয়েতে বারবার করা লাগবে না সেম প্রবলেম। সো আমি কি করব, একটা আলাদা ফাংশন ক্রিয়েট করবো রিকার্সিভলি কল করার জন্য। লেটস সে ওর নাম দিলাম ক্লাইম্ব স্টেয়ার্স রিকারশন নাম দিলাম, এবং সেখানে পাস করব আমি এনকে পাস করব এবং মেমোকে পাস করব। এই ভ্যালু দুইটা আমার কাছে থাকবে। এখানে আমরা এনকে অ্যাকসেপ্ট করব এবং ভেক্টরটাকে অ্যাকসেপ্ট করব। ভেক্টরে অ্যাড্রেস সহ অ্যাকসেপ্ট করবো আর কি। ওকে, দেন এখানে আমরা আমাদের বেস কেস সেট করব রিকার্সিভ মেথডের। ইফ যদি n টু থেকে যদি ছোট হয় n, রিটার্ন করো হচ্ছে n, তারপর হচ্ছে অথবা রিটার্ন করতে বলবে মেমো n is equal to climb recursion n-1 মেমো। এটা পাস করবে, এটা পাস করবে, দেন এর সাথে যোগ করবে n-2কে, n-2কে যোগ করবে। সো এখানে বেসিক্যালি মেমোর ভিতরে এদের এই ফাংশন কলগুলোর ভ্যালুগুলো স্টোর করতেছে। তাহলে এখানে চেক করতে হবে আমাকে, যদি লেটস সে এমন কোনো ভ্যালু আসে এখানে আমরা একটা চেক চালাবো। এখানে বেসিক্যালি যখন কোনো নাম্বার কল হবে আমি চেক করব এই নাম্বারটা এই অ্যারের ভিতর চেক করব, যদি এর ভ্যালু যদি -1 না হয়, আমরা কি -1 সবগুলো কি ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম, যদি -1 না হয় তার মানে কি অলরেডি আমি এর একটা ভ্যালু আছে,
এর একটা ভ্যালু থাকা মানে হচ্ছে আমি এই রিকারশন প্রসেসে অ্যাগেইন আমি ভ্যালুটা চেক করব না, আমি বেসিকলি এই মেমোর যে ভ্যালু আছে এই এনের জন্য সেই ভ্যালুটা রিটার্ন করে দিব। সো এইটা দিয়ে বেসিকলি আমরা অপটিমাইজ করতেছি এই কন্ডিশনটা দিয়ে, যে আমাকে বারবার রিকার্সিভ কল করা লাগবে না। সো এই হচ্ছে আমাদের টপ ডাউন মেথডের মেমোরাইজেশন পদ্ধতিতে এই প্রবলেমটা সলিউশন। মনে হয় নামে কোথাও ভুল আছে, ক্লাইম্ব স্টেয়ার্স রিকারশন। ও আচ্ছা, ক্যাপিটাল লেটার ইউজ করে ফেলছি আমি এখানে। ওকে ওকে, এখানে ক্যাপিটাল লেটার ইউজ করে ফেলছি। ওকে, দিস শুড ওয়ার্ক পারফেক্টলি। সাবমিট করে দেখি আমরা। ওয়েট, কি প্রবলেম হচ্ছে এখানে? বেসিকলি মেমো n-2 মেমো, n is less than equal to ওকে। সো আমাদের আসলে এই ইফ কন্ডিশনটা একটা প্রবলেম ছিল। ওকে, সো এই হচ্ছে আমাদের মেমোরাইজেশন ওয়েতে প্রবলেমটা সলিউশন। সো আমরা বেসিক্যালি এখানে রিকারশনটাকে একটু অপটিমাইজ করলাম, দেন আমরা আইটারেটিভ মেথডে এটা সলভ করতে পারি। সো আইটারেটিভ মেথডে যা করতে হয়, আমরা প্রথমত চেক করব কন্ডিশন ইফ, অ্যাগেন এফ এন লেস দ্যান ইকুয়াল যদি 2 হয়, রিটার্ন করবে এনটাই, এন রিটার্ন করে দেবে। দেন যদি না হয়, আমরা একটা ভেক্টর ক্রিয়েট করব ভ্যালুগুলো রাখার জন্য, ইন্টিজার লেটস সে ডিপি, এবং এর সাইজ হবে n+1 এবং ওদের এর ইনিশিয়াল ভ্যালু মানে এর 1 এর ভ্যালু হচ্ছে 1 না, এর 1 এর ভ্যালু হচ্ছে 1 এবং ডিপি 2 এর ভ্যালু হচ্ছে 2। এর হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, যেগুলো আমরা জানি যে প্রথমটা হচ্ছে 1 ভ্যালু, 2 এর জন্য 2। দেন আমি একটা লুপ চালাবো, ইন্টিজার i is equal to 3, i less than equal n, i plus plus। দেন আমরা জাস্ট বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য i-1 প্লাস ডিপি i+1, সরি i-2 এগুলো স্টোর করব। এরকম করে প্রত্যেকটা কিন্তু অ্যাড হতে থাকবে। যেমন এখানে যখন 3 হবে, তখন ও এই যে dp1 এবং dp2 এর ভ্যালুগুলো যোগ করে 3 স্টোর করবে। এইভাবে করে আমাদের যত সব পর্যন্ত লাগবে n পর্যন্ত গিয়ে n এর ভ্যালুটা স্টোর করবে। সো রিটার্ন করবো আমরা বেসিক্যালি dpn এর ভ্যালু। এই যে একেবারে ইনিশিয়াল ছোট ছোট একবারে স্মল কাজটা করে আলটিমেটলি আমি যে সব থেকে বড় ভ্যালুটা নিব, এই জন্য এটাকে বলা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। লেটস রান ইট। ওকে, এটা পারফেক্টলি কাজ করতেছে। সো এখানে আমরা কি করলাম, একটা ভেক্টর ডিফাইন করলাম, ডিফাইন করে ইনিশিয়ালাইজ করলাম এই দুইটা ভ্যালু, যে 1 এবং 2 এর ভ্যালু যেহেতু 1 2। দেন পরবর্তী থার্ড থেকে একটা লুপ চালাবো এন পর্যন্ত, এবং প্রতিবার লুপে প্রতিটা ইন্ডেক্সের জন্য আমি অ্যাড করে যাব তার প্রিভিয়াস এবং সেকেন্ড প্রিভিয়াস ভ্যালুগুলো। এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে স্পেস কস্ট করে অনেক বেশি, যে আমি একটা ভেক্টর করতেছি, অ্যাড করতেছি প্রতিবার, তো ভেক্টরের জন্য একটা স্পেস কন্টেন্ট করবে। এখানে স্পেসের ক্ষেত্রে যদি আমার এন এর ভ্যালু বড় হয়, তাহলে আমার ভেক্টরের ভ্যালু বড় হবে, তার মানে এখানে স্পেস কমপ্লেক্সিটি হবে ON। বাট এটাকে কিন্তু অপটিমাইজ করা যায়। আমরা যদি একটু ক্লোজলি দেখি, এখানে বেসিক্যালি কী করা হচ্ছে, এখানে বেসিক্যালি দুইটা প্রিভিয়াস ভ্যালুকে যোগ করে ওইটাকে আপডেট করা হচ্ছে। সো এই কাজটা আমরা একটা অ্যারে না নিয়ে আমরা জাস্ট 3টা পয়েন্টার দিয়ে করে ফেলতে পারি।
তিনটা পয়েন্টটা কীরকম আমরা বলবো, যেটা প্রিভিয়াস এক ভেরিয়েবল ক্রিয়েট করবো, প্রিভিয়াস 1 দিলাম নাম, ও হচ্ছে কারেন্টের প্রিভিয়াস ভ্যালুটা, এক্স্যাক্ট প্রিভিয়াস ভ্যালু। সো আমরা যদি 3 থেকে কারেন্টকে কাউন্ট করা শুরু করবো, তো প্রথমে ইনিশিয়ালাইজ করলাম একে 2 দিয়ে, প্রিভিয়াস 1, অ্যান্ড প্রিভিয়াস 2 নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, এর ভ্যালু দিলাম হচ্ছে 1, মানে এ সেকেন্ড প্রিভিয়াস ভ্যালু কারেন্টের। দেন কারেন্ট নামে একটা ভেরিয়েবল আমি স্টোর করলাম। তারপর এখানে বেসিক্যালি কারেন্টকে আমি বলবো কারেন্ট হচ্ছে প্রিভিয়াস 1 প্লাস প্রিভিয়াস 2 এদের যোগফল। প্রিভিয়াস 2 হবে প্রিভিয়াস 1 আর প্রিভিয়াস 1 হবে কারেন্ট ভ্যালু, কারণ প্রিভিয়াস 2 1 এক ঘর আগে যাবে, এর ভ্যালু স্টোর করবে, আর 1 কারেন্টের ভ্যালু স্টোর করবে। আমরা প্রিভ 1 রিটার্ন, কারণ এইটাই কারেন্টের ভ্যালু লাস্টে স্টোর করবে। সো যদি রান করি আমরা, it is working perfectly. সো আমরা যদি সাবমিশন থেকে দেখি, বেসিক্যালি এখানে যদি ওরা স্যাম্পল সাইজ কম রাখছে এখানে, এই জন্য খুব একটা ডিফারেন্স মনে হচ্ছে না, বাট তাও এই যে এখানে 8 MB মানে মেমোরি কম লাগতেছে আর কি এই থার্ড অ্যাপ্রোচে। সো এই হচ্ছে আমাদের এই প্রবলেমের 3টা সলিউশন। এটা বেসিক্যালি একটা ফিবোনাচি সিরিজেরই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সো ডাইনামিক প্রোগ্রামিংয়ের আমরা আমাদের প্রথম প্রবলেমটা সলভ করলাম, যতটুকু সামান্য কিছুটা বেসিক আলোচনা করলাম এখানে, এইটা কী কাজে লাগে। যে কথাটা বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওভারল্যাপিং সাব প্রবলেম আইডেন্টিফাই করা, এবং এই আইডেন্টিফাই করতে পারার ক্যাপাসিটি আপনার বিল্ড হবে বেশি বেশি প্রবলেম সলভ করার মধ্যে। আপনি প্রবলেম দেখে বুঝতে পারবেন এটা কেমনভাবে সাব প্রবলেম সেট করলে ওটা বারবার রিপিট করবে, এবং ওইটাকে আমি এইভাবে ডাইনামিক প্রোগ্রাম সলভ করতে পারি। এখন আমি যদি এদের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি, টাইম কমপ্লেক্সিটি সবার ক্ষেত্রে হচ্ছে ON, কারণ যতগুলো আমার হচ্ছে যত বড় সাইজ হবে এন ভ্যালু যত বড় হবে তত আমার বেশি টাইম কনজিউম করবে। লুপ চলবে, যত এনে বড় তত ভ্যালু তত টাইম লাগবে, এনের উপর ডিপেন্ড করে। আর স্পেস কমপ্লেক্সিটি প্রথমে আমি যদি টপ ডাউন বলি, রিকার্সিভ যেটা ছিল, মেমোয়াইজড যেটা ছিল, মেমোয়াইজডে আমাদের যে প্রথমে আমরা করতেছিলাম নাইভ মেথড, যেটা নাইভে টাইম হচ্ছে ও টু টু দি পাওয়ার n, ওকে। বাট এইখানে মেমোয়াইজডে ON লাগতেছে। ON কেন লাগতেছে? এই যে আমরা কিন্তু যখন মেমোয়াইজড অ্যাপ্রোচটা ছিল, যদি একটু দেখাই, ওকে, মেমোয়াইজড প্রবলেমটাতে কিন্তু আমরা প্রতিটা নোটকে, মানে লেটস সে প্রতিটা ভ্যালু n, প্রতিটা ইন পজিশন, এটা কিন্তু একবারই আমরা হোল্ড করি, বাকিগুলো কিন্তু আমাকে জাস্ট এই অ্যারেতে কল করে। লেটস সে যে রিকার্সিভ কল যেগুলো এখানে ছিল, আমি যদি এই এক্সাম্পলটা দেখাই, যখন এই প্রবলেমটা রান হবে তখন কিন্তু সে এই যে 3 একবারই ক্যালকুলেট করবে। সেকেন্ডবার যখন অ্যাগেইন সেম ফেস করবে কল, তখন সে শুধু ফাংশন কল করবে, একটা মানে ফাংশন না, তখন সে শুধু অ্যারেটাকে কল করবে। সো অ্যারেকে যদি আমি সার্চ কল করি, অ্যারের জন্য হচ্ছে কনস্ট্যান্ট টাইম লাগে O1, অ্যারের জন্য কনস্ট্যান্ট টাইম লাগে। সো ON প্লাস O1 বেসিক্যালি এটা ON টাইম কমপ্লেক্সিটি কাউন্ট করা হয়, বোঝা গেল? দেন এর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে সেম, ON, সাইজ বড় হবে তত বেশি স্পেস কন্টেন্ট করবে, কল স্ট্যাক পরিমাণ বাড়বে। দেন আমরা যদি টেবিউলার মেথডটা বলি, যে টেবিউলার অথবা বটম আপ অ্যাপ্রোচ যেটা করা হয়, এটা সেম বিষয়। এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ON, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ON সিমিলার। স্পেস কমপ্লেক্সিটি সাইজ বড় হবে তত আমার ভেক্টরের সাইজটা বড় হবে, আমি যেটাতে এই ডানে ডিপি যে ভেক্টর ক্রিয়েট করতেছি, তো ওর সাইজ স্পেস বেশি কন্টেন্ট করবে। এবং আমরা যে ফোর্থ প্রবলেমটা দেখালাম,
ফোর্থ যে সলিউশন দেখালাম ওটা ছিল আমাদের অপটিমাইজড সলিউশন, স্পেস অপটিমাইজড সলিউশন যেটা ছিল, যেখানে টাইম কিন্তু ওএনই লাগবে, আমরা যেহেতু লুপ চালাচ্ছি। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ওএন, বাট স্পেস কমপ্লেক্সিটি হবে আমার এখানে O1, বিকজ এখানে কিন্তু আমরা যত বড়ই সাইজ হোক না কেন আমরা বেসিক্যালি ভেরিয়েবলই স্টোর করতেছি দুইটা, আমরা শুধু কয়েকটা ভেরিয়েবল স্টোর করতেছি। সো ভেরিয়েবলগুলোর জন্য জায়গা নেবে O1, কনস্ট্যান্ট টাইম জায়গা নেবে। আমরা শুধু তিনটা যে ভেরিয়েবল রাখতেছি, এই তিনটা ভেরিয়েবল দিয়ে যত বড় সাইজ হোক তিনটা ভেরিয়েবল অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। সো এই জন্য কনস্ট্যান্ট টাইম O1 এই ক্ষেত্রে। ওকে, সো দিস ইজ ইট। আজকে আমরা দেখলাম ডাইনামিক প্রোগ্রামিংয়ের প্রথম প্রবলেমটি, এবং আমরা 4টা সলিউশন অ্যাপ্রোচ দেখলাম। নাইভ মেথড, যেখানে বেসিক রিকার্শন মেথড থাকে, দেন অপটিমাইজড রিকার্শন দেখলাম মেমো ইউজ করার মাধ্যমে, তারপরে আমরা ট্যাবুলার মেথড দেখলাম জাস্ট লুপ করে, এবং একটা স্পেস অপটিমাইজ সলিউশনও দেখলাম। সো দিস ওয়াজ ইট। বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা হচ্ছে একটা ক্লাসিক প্রবলেম ডাইনামিক প্রোগ্রামিংয়ের। আমরা আগামী 2 দিনে আরও 2টা প্রবলেম সলভ করব। আই হোপ যে আমাদের ডাইনামিক প্রোগ্রামিংয়ের বেসগুলো আরও ক্লিয়ার হবে। সো আগামীকাল দেখা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিংয়ের আরেকটা প্রবলেম নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।